সম্মানিত দর্শকবৃন্দ, যারা আহ, এই লাইভ দেখছেন আজকে, আমি অবশ্যই নিজেও আজকে প্রথমবারের মতো সরাসরি লাইভে এসেছি। খুব বেশি লাইভে আসা হয় না, আমি বড় জোর ভিডিও করেই পোস্ট করি। আজকে আমি তো আগেই ঘোষণা দিয়ে এসেছি যে আজকে 6:30 অর্থাৎ 6:30টায় আজকে লাইভটা আসবো। যদিও বা একটু দেরি হয়েছে, মিনিট কয়েক, দুঃখ প্রকাশ করছি। এবং কি জন্য আসবো, কি জন্য আজকে লাইভে এসেছি, এই কথাও আপনাদেরকে বলেছি যে বর্তমান যে দুঃসংবাদটা আমাদের সবাইকে তাড়িয়ে বেড়াচ্ছে, যে আমাদের পূজনীয় শ্রদ্ধেয় দূতাঙ্ক সাধক প্রভুর একজন বৌদ্ধ ভিক্ষু ডক্টর এফ দীপঙ্কর মহাতেরো মহোদয়, এই খবরটা শুনে, ভান্তের মৃত্যুর খবরটা শুনে প্রথমে তো বিশ্বাসই করতে পারিনি, নিজের কানকেও বিশ্বাস করাতে পারছিলাম না। পরে নানানজন ফোন করছেন, জানতে চাইছেন, তারাও আমার মতো হয়তো আশ্বস্ত হতে পারছিলেন না। পরে আমি বিভিন্ন সূত্র ঘেটে ঘুটে বা বিষয়টি যখন ভাইরাল হলো, মৃত্যুটা কিভাবে হলো ওইটা জানতে না পারলেও মৃত্যু হয়েছে এটা নিশ্চিত হতে পারলাম। আর যেটা শুনেই, যেটা 100% বিশ্বাস করিনি, সেটা হচ্ছে যে ভান্তে আত্মহত্যা করেছেন। তো আমি কেন, ওনাকে যারা দেখেছেন, ওনার সম্পর্কে যারা জানেন, আশেপাশে যারা ছিলেন, ভক্ত পূজারী যারা আছে, বা যারা দূর থেকে ওনাকে পর্যবেক্ষণ করেন, ওনার কাজকর্ম সম্পর্কে জানেন, কেউ এটা বিশ্বাস করার কথা নয়, বিশ্বাসযোগ্য নয়। এবং স্পষ্ট ভাষায় বলে দেয়া যেতে পারে যে যে ঘটনাকে অন্যদিকে মোড় ঘোরানোর জন্যে, যে অনেকটা অপপ্রচার বলবো, আত্মহত্যা করার কথা, মানে ঝুলিয়ে রাখা, আত্মহত্যা করার মতো করে রাখা, এটা নিছক একটা অপচেষ্টা ছাড়া ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটা নিকৃষ্ট, জঘন্য একটা অপচেষ্টা ছাড়া আর কিছুই না। অন্তত এই কাজটা করার কোনো কারণ, একটি কারণও নেই যে শ্রদ্ধেয় ডক্টর এফ দীপঙ্কর ভান্তে তিনি আত্মহত্যা করে বসবেন, এটা অন্তত যায় না। এখন তো অনেক কল্পনা জল্পনা নানান কথা আসবেই, এরকম ঘটনা যখন একটা ঘটেছে, এবং একটা রটনা তো রটিয়ে দেওয়া হলো যাতে সে আলোচনাটাই আসে যে উনি আত্মহত্যা করেছে। তো আসলে ঘটনার পেছনে তো ঘটনা আছেই। আমি জানি না, কথা মূল কথায় ফিরে চলে যাওয়ার আগে যেটা আশঙ্কা প্রকাশ করছি স্পষ্ট ভাষায়, সেটা হচ্ছে, জানি না এই ঘটনার আদৌ রহস্য ভেদ হবে কিনা, কোনো কুল কিনারা হবে কিনা আমি জানি না, যথেষ্ট সন্দেহ আছে। তবুও তো আমরা হাল ছাড়তে পারি না, আশা ছাড়তে পারি না, কথা আমাদের বলতেই হবে। এই জঘন্যতম নিকৃষ্ট অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ আমাদের করতেই হবে, সোচ্চার আমাদের হতেই হবে। কি ভয়ঙ্কর একটা বার্তা দিয়ে গেল এ ঘটনা। একজন শুধু বৌদ্ধ ভিক্ষু তা না, যিনি অরণ্য জীবন, অরণ্যচারী, অরণ্যবাসী জীবন বেছে নিয়েছেন, অন্য 10 জনের জীবনের চাইতে সম্পূর্ণ ব্যতিক্রম একটা জীবন। সেখানে এমন কি হলো, ওনাকে এভাবে মারতে হলো, এমন ঘটনা ওনার জীবনের উপর দিয়ে বয়ে গেল।
এই প্রশ্নের উত্তর আদৌ কখন মিলবে আমরা জানি না, কিন্তু এটা আমাদের বুঝতে বাকি নেই, খুব বড় ধরনের একটা ষড়যন্ত্র হয়ে গেছে এবং অত্যন্ত সুপরিকল্পিতভাবে ঘটনাটি ঘটানো হয়েছে এবং তারা সফলও হয়ে গেছে। কিছু তথ্য দেব আপনাদেরকে। তথ্য দেব মানে এমন না যে ওনাদের সাথে ভান্তের সাথে ওখানে আমাদের যোগাযোগ ছিল তেমনও না, এমনকি চেনা জানাও ছিল না, কারণ আমাদের এখান থেকে তো অনেক দূর। তো ইচ্ছা ছিল ভান্তের সাথে একবার দেখা করব, আশীর্বাদ নেব, কথা বলবো, যাবো যাবো বলে আর যাওয়া হয়নি। কে জানতো এমন একটা কালো দিন চলে আসবে। তো সে কারণে যোগাযোগ ছিল না, সেটা জোর দিয়ে অকপটে বলেই দিচ্ছি। তবে হ্যাঁ, তথ্য প্রযুক্তির সময়ে তো আমরা, যেহেতু ভান্তে একেবারে গভীর অরণ্যে থাকতেন, নির্জন জায়গাতে থাকতেন, তো সেখানে যারা ভক্ত পূজারী যারা আছে তারা অনেকে এগুলো ভান্তের পিণ্ড চারণ করা, দেশনা করা, ভান্তে যা যা করেন এগুলো ফেসবুকে, ইউটিউবে প্রচার করা হতো। তার আশীর্বাদে, তার বদলতে আমরা অনেকে ওনাকে, ওনার কার্যক্রম আমরা দেখতে পেতাম। আমরা এই তো আমি গত পরশুদিনও ওই ওনার নামের যে পেজটা আছে ভান্তের, ওখানে বেশ কিছু ভিডিও আমি পিণ্ডচারণ দেশনার, উনি তো আবার প্রশ্ন উত্তরে দেশনা করতেন। এটা সবার দ্বারা সম্ভব হয় না। নিজের উপরে এতটা কনফিডেন্ট, আত্মবিশ্বাস থাকলে সে প্রশ্ন উত্তরে ধর্মের বিষয়গুলো মানুষকে পৌঁছে দেওয়া যায়, সেই কাজটা উনি করতেন। যখন যে সময় যে প্রশ্ন করা হয় সেই প্রশ্ন তিনি মুখোমুখি হতেন, এগুলো অনেকের ভালো লাগতো। আমি প্রায় সময় আমিও দেখি এগুলো। এই পরশুদিনও আমি দেখছিলাম, গত পরশুদিন। তো যাক, আমি যে কথা বলতে চাচ্ছি, দায়িত্ব নিয়ে তো বলতে পারবো না, যেহেতু এখনো ঘটনার কি ঘটে গেল আসলে কোনো বুঝে উঠতে পারছি না, বুঝে আসছে না। পুরোটাই অন্ধকারে ধোঁয়াশায় আছি আমরা। মোটামুটি বেশ দূরত্ব বলে ছুটেও যেতে পারছি না, আবার এই ঘটনা মেনে নেওয়ার মতোও নয়। তবে মোটামুটি যে পর্যবেক্ষণটা আছে সেখান থেকে কিছু কথা বলবো, এবং অনেকের এটা ভাবনায় একটা নাড়া দিতে পারে, থেকে কি হয়ে গেল, এমন একটা নিরীহ, এমন একটা জীবনের উপরে কেন এই বর্বর জঘন্যতম ঘটনা ঘটে যেতে পারে, কি হয়েছে ওখানে এমন। আপনাদের কিন্তু এটা বুঝতে হলে একটু পেছনে যেতে হবে। আপনাদের মনে আছে তিনি যখন রাঙামাটিতে একইভাবে কোনো গহীন জায়গায় ছিলেন, নির্জন জায়গায় ছিলেন, সেখানেও কিন্তু ওনাকে কম উৎপাত করা হয়নি। হুমকি দামকি নানা ধরনের উৎপাত কিন্তু ওনার উপরে এসেছিল। সর্বশেষ ওনার যে ধ্যান কুটির ছিল, প্রতিষ্ঠান ছিল, ওখানে এই আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। ওনাকে প্রচন্ড ভাবে মানে ভয় দেখানোর জন্য এটা করা হয়েছিল। তখনও হইচই উঠেছিল দেশ বিদেশে। তো সেই ঘটনার পরে অনেকটা তিনি বাধ্য হয়ে রাঙামাটি থেকে, যেটার কথা বলছি তখন তো রাঙামাটিতে ছিলেন, সে রাঙামাটি থেকে সেই ঘটনার পরে তিনি আবার নতুন করে পথ চলা শুরু করলেন। তিনি বান্দরবানে এসেই আবার নতুন করে নিজেকে দাঁড় করালেন, কুটির করলেন। আবার ওই প্রচন্ড রকম মনোবল থাকলে যা হয় আর কি, এই সেটার উপর ভর করে তিনি শূন্য থেকে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন। মানে আহামরি কিছু না, তেমন ঘুরে দাঁড়ানোর কথা বলছি না। অর্থাৎ আবার একজন সাধকের যা প্রয়োজন হয়, ন্যূনতম একটা মাথা গুঁজার ঠাঁই, ধ্যান সমাধি করার মতো পরিবেশ করে নেয়া, একটা একটা আশ্রয় করে তোলা, হুম,
ওইটুকু তিনি আবার তিলে তিলে একটু একটু করে বান্দরবানে এসে পড়লেন। আর সাধনার একটা গুণ আছে, বুদ্ধের দেখানো সেই ত্যাগের পথ এবং প্রকৃত ভিক্ষু জীবনের যে স্বাদ আস্বাদন করতে গেলে, স্বাদ গ্রহণ করতে গেলে যে জীবনটা যাপন করতে হয়, সেই জীবনটা ছিল আসলে ওইটাই, যিনি আহ, যেটা তিনি করতে পেরেছেন। মূলত ভিক্ষু জীবন থেকে যে রস বা স্বাদ ত্যাগ জীবন থেকে পাওয়া যায়, সেটাই হচ্ছে মূলত সেই জীবন, যে জীবন তিনি যাপন করছিলেন। হ্যাঁ, তো সেইটুকু, তো ওখানে এইরকম এ, তিনি না, যে ব্যক্তি যেই ভিক্ষু সে পথ বেছে নিবেন, মানুষ সেখানে যাবেই পূজা করার জন্যে, আশীর্বাদ নেয়ার জন্য, পুণ্যের জন্য, সেবার জন্য। দুটো সৎ উপদেশ, বুদ্ধের বাণী ওনার মুখ থেকে শোনার জন্য মানুষ যাবেই। সেটাই হয়েছিল ওখানে। যতই দুর্গম হোক না কেন, সেই কাকডাকা ঘুরে ছোয়াং নিয়ে হাজির হওয়া, মাইলের পর মাইল পথ পায়ে দলে হেঁটে ওখানে পূজার ঢালি নিয়ে, দানীয় বস্তু নিয়ে, ছোয়াং নিয়ে উপাসক উপাসিকারা ছুটে যাওয়া দিনের পর দিন, এগুলি ত্যাগে, ত্যাগ জীবনের, ভিক্ষু জীবনের যে একটা ফল, সাধনার যে একটা ফল, তারই ছোট একটি বহিঃপ্রকাশ মাত্র, যেটা উনি পেয়েছেন, মানুষ যে ওনার মুখী হয়েছেন। যা কারো বেলায় হবে স্বাভাবিক হওয়াটা। এখন কার এমন কি অসুবিধে হলো, কার কি এমন স্বার্থে ঘা লাগলো, ক্ষতি হলো, পিণ্ডচারণ করে দুটো শাক ভাত ডাল ভাত খাওয়া, ছোঁয়াং খাওয়া, আর মানুষকে মঙ্গলের কথা, কল্যাণের কথা বলা, সৎ পথে জীবন যাপন করার কথা, শান্তির কথা বলা। এখানে এইসবে যার জীবন চলছিল, কার এমন কি ক্ষতি হলো যে ওনাকে এভাবে নৃশংসভাবে মেরে ফেলতে হলো? আমি আবারও বলছি, একটা কোনো কিঞ্চিত মাত্র বিন্দু বিসর্গ কোনো কারণ নেই, কেউ দেখাতে পারবেন না যে যে জ্বালা কষ্ট মেটানোর জন্যে অনেক সাধারণ মানুষ যে আত্মনিয়ন্ত্রণ হারিয়ে সুইসাইড করে ফেলে, আত্মহত্যা করে বসেন, সেই সাধারণ মানুষ থেকে কিন্তু তিনি অসাধারণ অনন্য একজন ব্যক্তি, যার কথা হচ্ছে এক দীপঙ্কর মহাতেরো, দীপঙ্কর ভান্তে। তিনি কোন দুঃখে, কোন কষ্টে এই জঘন্যতম আত্মহত্যার পথ বেছে নেবেন, এবং তিনি এর এর ব্যাপারে তো অনেককে অনুপ্রেরণা দায়ী, নিজেও তো অনেক কথা বলেছেন। এগুলি প্রলাপ বকা ছাড়া আর কিছুই না, ঘটনাকে এড়িয়ে যাওয়ার অপচেষ্টা ছাড়া, এই অপপ্রচার ছাড়া এটা কিছুই না। এটা আমরা কেউ গ্রহণ করছি না, কিন্তু জানতেও তো হবে। তাহলে কি হয়েছে, কি হয়েছে এটা বুঝতে গেলে, যে বললাম, একটু পেছনে যেতে হবে, যেটা আমি শুরু করেছিলাম একটু আগে। রাঙামাটিতে সেই উপদ্রব, হুমকি ধামকি অনেক ওনার উপর হয়েছিল, এমনকি হামলাও হয়েছে প্রকাশ্যে। হুম, ওনার আশেপাশে যারা একেবারে ছায়ার মতো থাকতেন, আমি তাদের অনেকের সাথে কথা বলেছি। আমি একেবারে ভিত্তিশীল সূত্রে জেনেছি আর কি, প্রচন্ড রকমের সাহস ছিল। আর এটা তো বোঝাই যায়, ওইরকম একটা নির্জন, গহীন, অনিরাপদ স্থানে থাকা, ন্যায়ের সত্যের পথে অবিচল থাকা, অরক্ষিতভাবে থাকা, এটা তো সাহস না থাকলে তো এটা সম্ভব না। সাহস আছে বলেই তো এটা সম্ভব হয়েছে। কিন্তু ভান্তের এই সৎ সাহস মনে হচ্ছে ওনার কাল হয়ে দাঁড়িয়েছে আজকে। আমি মূল কথাটা একটু বলে নিই, সেটা হচ্ছে, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা বলে আমি মনে করছি। আমার পর্যবেক্ষণ যেটা বলে, সেটা হচ্ছে
ওই যে রাঙামাটিতে ওনার উপর যে উৎপাত, হামলা, হুমকি দামকি ছিল না, এগুলো বান্দরবানেও কিন্তু কম ছিল না। আমি বিশ্বস্ত সূত্রে যেটুকু জেনেছি আপাতত, হ্যাঁ, এর চেয়ে কম উৎপাত, হুমকি দামকি, প্রকাশ্যে হামলা বান্দরবানেও কিন্তু কম হয়নি। তিনি চেপে যেতেন। ওনার অন্যান্য বিষয়গুলো, ওনার যে ধর্ম অভিযান, ওনার যে ব্রতচারী জীবন, দেশনা, এসব বিষয় মিডিয়ায় আসতো সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু ওখানে কিন্তু অনেক ঘটনা এই পর্যন্ত ঘটেছে। নিয়মিত ভাবে হুমকি ধামকি দেওয়া, ওই স্থান ত্যাগ করার জন্য, বান্দরবান ছেড়ে যাওয়ার জন্য। তারপরে এমনকি প্রকাশ্যে ওনাকে সশস্ত্র ভয় দেখানো, হামলা করে বসা, এসব ঘটনাও কিন্তু ওখানে ঘটেছে। পরে এগুলো বেরিয়ে আসবে এবং আপনারা খোঁজ নিয়ে দেখবেন, ওখানে কিন্তু এইসব ঘটনাও ঘটেছে। কিন্তু তিনি হাল ছাড়েননি। ওনার ভেতরে তো একটা সৎ সাহস ছিল যে আমি সর্বত্যাগী একজন ভিক্ষু, সাধক ভিক্ষু, আমি কারো কোনো ধারে পাশে নেই, আমি কারো ক্ষতি করছি না, মানুষকে সৎ কথা বলছি, সৎ পথ দেখাচ্ছি, বুদ্ধের বাণী বলছি, শান্তি বিস্তারের কথা বলছি, উনি কেন ভয় পাবেন? তো যে হুমকি ধামকি এবং ভয় দেখানোর ঘটনাগুলো ঘটতো, এগুলি কি তিনি নিজের মতো করে সামলে নিতেন। হয়তো তিনিও ভাবেননি যে একসময় তাকে এভাবে তার মাসুল দিতে হবে, মূল্য দিতে হবে। কালকের ঘটনা, গতকালকের ঘটনা, ওখানে একটা নিয়ম করেছেন ভান্তে। গত কিছুদিন ধরে ওই সামনে যে আসছে বর্ষাব্রত, এই বর্ষাব্রতকে সামনে রেখে তিনি একটা আহ ওখানে সিস্টেম চালু করতে চাচ্ছেন। সেটা হচ্ছে সপ্তাহে একদিন উন্মুক্ত সাধনা, অনবরত 24 ঘন্টার, সবাই অংশগ্রহণ করতে পারে। ভোর 6টায় শুরু হবে, পরের দিন ভোর 6টায় শেষ হবে। সে দিনটা ছিল কালকে। তো সেটা কালকে কিন্তু হয়নি বাস্তবায়ন। মধ্যখানে এসে, দিনের মধ্যভাগে এসে ভান্তে এটা গুটিয়ে নিয়েছিলেন। এটা বন্ধ করে দিয়ে সবাইকে যার যার বাসস্থানে যাওয়ার জন্য তিনি বিদায় দিয়েছিলেন। কারণ আমি ধারণা করছি এবং যতটা মনে করছি যে ওই যে নিয়মিতভাবে বিভিন্ন সময় হুমকি দামকি হামলা করবে, এসে যে ভয়গুলো দেখানো হতো না, সেরকম কোনো খবর ওখানে এসেছিল। এবং বিশ্বস্ত আশেপাশে যারা থাকেন ভান্তের সেবার জন্য, এবং তারা সে খবরটা জানতেন, তাদের মাধ্যমে এটা কানে তোলা হয়েছে। সবার নিরাপত্তার সাথে হয়তো ভান্তে কর্মসূচি থেকে সরে এসে, কর্মসূচি মানে নিজের প্রতিষ্ঠানে গুহার ভেতরে, মানে ধ্যানের, মানে সাধনার একটা আহ্বান, যার ইচ্ছা তিনি আসবেন, ধ্যান করবেন, ভান্তিও আছেন, ওইরকম একটা পূর্ণ কর্মসূচি। সেখানেও যখন বাধা আসছে, তো অন্য 10 জনের কথা ভেবে কালকে এটা কন্টিনিউ করেন নাই তিনি, নাইলে তো আজকে আজকে ভোর 6টায় এটা শেষ হতো। হ্যাঁ, তো ওইটা মধ্যভাগে গিয়ে সমাপ্ত করে দেওয়া হয়েছিল। তাহলে কারা এই হুমকিটা দিয়েছিল? কেন তিনি কর্মসূচি স্থগিত করলেন? এবং এটা কারা জানতেন? নিশ্চয়ই আশেপাশে যারা আছে, বিশ্বস্ত যারা আছেন বা সেবক বা যারা আছে, তাদের মধ্যে কেউ না কেউ তো জানে। আমি বুঝে আসছে না, এরকম যদি কোনো উড়ু খবর বা আহ, নিশ্চিত করে কোনো এই ধরনের যদি কোনো তথ্য থেকে থাকে, তাইলে আরো বেশি কি সতর্কতা অবলম্বন করা উচিত ছিল না? এই যারা আশেপাশে আছেন বা খবরটা জেনেছেন, ভান থেকে কি আরো একটু আগলে রাখা উচিত ছিল না? তো এখন ধারণা করা হচ্ছে ওই কেন ওনাকে একেবারে অবলীলায় অনায়াসে হত্যা করাটা সহজ হয়ে গেল, সেটাও একটু জেনে রাখুন যারা অনেকে জানেন না। ওখানে ভান্তে নাকি একদম আলাদাভাবে, মোটামুটি সবার থেকে দূরত্বে, আলাদা প্রকোষ্ঠে কুটিরে তিনি একাই থাকেন, একদম অরক্ষিত, আলাদাভাবে তিনি থাকেন। সে যেখানে কিনা যে কেউ কিন্তু ঘটনা ঘটিয়ে দিতে পারে, একেবারে বিনা বাধায়, কেউ দেখবেও না, জানবেও না।
তো সেটা আমার ধারণা, এই সুযোগটা নিয়ে তিনি যদি একা থাকেন, অন্যদের থেকে দূরে থাকেন, রাতের বেলা হয়তো হয়তো এটা মধ্যরাত থেকে ভোর রাতের মধ্যে ঘটনাটা ঘটানো হয়েছে। ঘটনাটা ঘটিয়ে ওনাকে মেরে হয়তো শ্বাসরোধ করে বা যে কোনোভাবে এটা তো বেরিয়ে আসবে পোস্টমর্টেম রিপোর্টে। এ ফাঁকে এটাও বলে রাখি, এই যে পোস্টমর্টেম করা নিয়ে আমাদের মধ্যে যে ভ্রান্ত ধারণা, কাটাছেঁড়া হবে এই সেই, এইগুলা আগলে ধরে বসে থাকলে কিন্তু ঘটনার প্রকৃত রহস্য ভেদ করা যাবে না। কারণ আমরা যতই বিচার চাই, প্রতিবাদ করি না কেন, অনেক লাশ নিয়ে কাজ করতে করতে আমার যে ধারণা, আমি একসময় অন্ধভাবে পোস্টমর্টেম করা বিরুদ্ধে থাকতাম। আমি নিজেই অনেক দায়িত্ব নিয়ে পরিবারে যারা চাইতেন তাদের কথা রাখতে গিয়ে এই যেভাবে আইনি প্রসেস করা লাগে করে আমি অনেক পরিবারে এরকম পোস্টমর্টেম ছাড়া মানে লাশ আমরা হস্তান্তর করেছি। পরে আমি অনেক দীর্ঘ সময় পরে এসে যেটা দেখলাম, ওখানে যে বিচারের প্রক্রিয়া থাকে, লাশের ময়না তদন্ত বিষয়ে রিপোর্টটা না থাকলে এটা কিন্তু আগানো যায় না, আলামত নষ্ট হয়ে যায়। প্রশাসন চাইলেও কিন্তু এটা নিয়ে কোনো আইনি পদক্ষেপ নিতে পারে না, আদালত এটা বিচার কার্য চালনা করতে পারে না। সেই জন্যে অস্বাভাবিক যে কোনো মৃত্যুর ক্ষেত্রে কেউ যদি বিচার চায়, এটার যদি তদন্ত চায়, তাহলে অবশ্যই লাশের ময়না তদন্ত, যাকে আমরা পোস্টমর্টেম বলি, এই পোস্টমর্টেম এটা করতেই হবে। আশা করি বান থেকে নিয়েও সে টানাপোড়েনটা হবে না। কারণ আমরা যেহেতু সবাই সবাই আমরা বিশ্বাস করি যে এটা এটা রহস্যজনক মৃত্যু, ওনাকে হত্যা করে এভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছে ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্যে, চালনা করার জন্যে। তো এইটা তো আমরা মুখে বললে হবে না, লাশের ময়না তদন্ত হলে এটা কিভাবে ওনার মৃত্যুটা হলো এটা অবশ্যই বেরিয়ে আসবে। কে করেছে এটা হয়তো পরে সময় সাপেক্ষ, কিভাবে হয়েছে, কি গলা টিপে নাকি শ্বাসরোধ করে না অন্যভাবে ওনাকে মৃত্যু নিশ্চিত করে ঝুলিয়ে রাখা হয়েছে, এটা সব লাশের ময়না তদন্তে বেরিয়ে আসবে। সেই কারণে অবশ্যই এখানে দ্বিমত করা যাবে না যে ভাগ্যের প্রকৃত ঘটনার রহস্য ভেদ করার স্বার্থে লাশের ময়না তদন্ত হতেই হবে, পোস্টমর্টেম হতেই হবে। আর তাছাড়া বৌদ্ধ ধর্মে তো লাশ নিয়ে এমন কোনো সুনির্দিষ্ট নির্দেশনা দেয়নি যে লাশের কাটাছেঁড়া করা যাবে না। এটা আপনারা ভালো করেই জানেন। অনিত্য সম্পর্কে, এই দেহ সম্পর্কে, মৃত্যু পরবর্তী এই দেহের মূল্য কতখানি, বৌদ্ধ দর্শন কি বলে, এগুলো যদি আমরা বিন্দু বিসর্গ বুঝে থাকি, তাহলে এসব নিয়ে টানাপোড়েন করা মোটেও আমাদের উচিত নয়। এখন আমাদের সামনে একটাই শুধু করণীয়, সেটা হচ্ছে যা করলে ঘটনা রহস্যভেদ করার ক্ষেত্রে সহায়ক হবে সেই কাজটাই আমাদেরকে করতে হবে। যদি সেটা হয় লাশের ময়না তদন্ত, করতেই হবে। ওনার মতো একজন শীলবান সাধক ভিক্ষু আজকে লাশের ময়না তদন্তের মুখোমুখি হতে হবে, এটাকে আমরা কর্মবাদী হিসেবে, ওনার অতীত জন্মের একটা কর্মের অংশ হিসেবে হয়তো ধরে নেব। ওইটুকু আমাদের হয়তো এই ছাড়টা আমাদের দিতে হবে। কিন্তু আমরা এটা কর্মের ফল বলে যদি শুধু এভাবে ওনার মরার ছিল, ওইটা কিন্তু এভাবে আমরা ছেড়ে দিতে পারি না। আজকে ওনার বেলায় হয়েছে, তার মতো একজন ভিক্ষুর যদি এই অবস্থা হয়, তাইলে অন্যজন অন্য অন্য ভিক্ষুদের কি অবস্থা হবে? আর যারা অরণ্যচারী ভিক্ষু জীবন, সাধকের জীবন যাপন করতে চায়, তাদের কাছে কি বার্তা যাবে? সবাই কি ভয়ে কুঁকড়ে যাবে না, যারা এখন সে পথে আছে? সবকিছু মিলিয়ে এই রহস্য ভেদ করতেই হবে আমাদের। অন্তত কিভাবে ঘটনাটা হয়েছে লাশের ময়না তদন্ত করে এটা আত্মহত্যা না হত্যা, এটা প্রথমে নিশ্চিত করতে হবে। তারপরে এই ঘটনা এটা নিশ্চিত হওয়ার পরে তারপর আমাদের এটার সুষ্ঠু একটা তদন্ত চাইতেই হবে। এটা আজকে ব্যক্তিগত কোনো বিষয় নাই, এটা একার কোনো বিষয় নাই, এটা একা কোনো ভিক্ষুর বা এক দীপঙ্কর মহাতেরোর কোনো বিষয় না। এটা আজকে সমগ্র বৌদ্ধদের এবং বিবেকবান মানুষদের একটা সাধারণ জীবন যাপনের যে অনিশ্চয়তা, আজকে আজকে সেই বিষয়টা এখানে এটা দিয়ে প্রমাণ হচ্ছে। কারা ওরা, কারা ওনাকে মারলেন এবং কেন মারলেন, এবং এই ঘটনার রহস্যভেদ আমাদেরকে করতেই হবে। এবং আমি মনে করি
এই ঘটনা যতক্ষণ না এটা রহস্যভেদ হচ্ছে, এটা প্রতিবাদ বন্ধ হওয়া উচিত হবে না। যার যার জায়গা থেকে এ ধরনের নৃশংস ঘটনা যাতে আর কারো জীবনে না ঘটে, এটা এই ব্যাপারে সতর্ক হওয়ার জন্যে, একটা দৃষ্টান্ত তৈরি করার জন্যে সবার এটা নিয়ে শেষ অবধি এটা নিয়ে সতর্ক সচেতন থাকা আমি উচিত বলে মনে করছি, আমাদের যার যার জায়গা থেকে। আমি আর দুই একটা কথা বলে আমি শেষ করে দেব। আহ, হয়তো এই ঘটনা নিয়ে আরো অনেকবার কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে। আমরা সবসময় এটা নিয়ে সরব থাকব। এই ধরনের ঘটনা, একটি ঘটনাও যাতে আর কারো জীবনে না আসে সেই জন্য আমরা আহ সোচ্চার থাকবো, কোনো ভুল নেই। কিন্তু আমি আরেকটা কথা একটু বলতে চাচ্ছি সবার বিবেচনার জন্য। যে বা যারা, অনেকে তো ওই রাঙামাটিতে যা হলো না, পাহাড়ি যে সংগঠনগুলো ছিল, ওদের ওদেরকে ওনাদেরকে কোনো একটা গ্রুপকে বা কোনো না কোনো গ্রুপ ওনার পেছনে পড়েছে, লেগেছে, শত্রুতা করছে, হুমকি দামকি দিচ্ছে বলে এটা তিনি স্বয়ং নিজেও বলেছিলেন। আমরা সে সময়ের ওনার যদি বক্তব্যগুলো শুনি, এবং মিডিয়া তো সেভাবে এসেছিলেন, পাহাড়ি সংগঠনগুলোর মধ্যে এরকম হয়েছে। এবং বান্দরবানে আসার পরেও ওনার যে কন্টিনিউয়াসলি ফ্রিকুয়েন্টলি অনবরতভাবে প্রতিনিয়ত যে ওনাকে বাধাগ্রস্ত করা হচ্ছিল, ওখান থেকে চলে যাওয়ার জন্য যে ওনাকে হুমকি ধামকি ভয় দর্শানো এসব করা হচ্ছিল কন্টিনিউয়াসলি, ওখানেও কিন্তু পাহাড়ি সংগঠনের কোনো না কোনো গ্রুপ ছিল, আছে, এটা তো আর অস্বীকার করা যাবে না। কিন্তু কখনো তো এরকম জঘন্য ঘটনা, মেরে ফেলার মতো ঘটনা কখনো তো ঘটেনি। এবং আমি বলতে চাচ্ছি যে ওনাদের মধ্যে যদি কেউ যদি ওনাকে মারতে চাইতেন, অনেক আগেই মেরে দিতে পারতেন। কিন্তু বর্তমান সময়ে এসে এরকম একটা ঘটনা কেন ঘটলো? আমি যদি তর্কের খাতিরে যদি ধরেও নেই, পাহাড়ি সংগঠনগুলোর মধ্যে কোনো না কোনো সংগঠন তাদের এটা যে তাদের কাছে বিরাগভাজন হয়েছেন, তাদের পছন্দ নয় বা তাদের স্বার্থে ঘা লেগেছে, ওখানে তিনি থাক এটা তারা চান না। নানান ওয়ার্নিং সতর্ক দিয়ে বার্তা দিয়েও যেহেতু ওনাকে টলানো যাচ্ছে না, হয়তো তারা এই ভুল পথটা বেছে নিয়েছে। কিন্তু প্রশ্ন ওই জায়গাতে, সেটা তারা আগেই করেনি, এখন কেন করছে? পাহাড়ের কি অবস্থা সেটা তো রাজনৈতিক সচেতন মহল যারা এবং বুদ্ধা শ্রেণীর মানুষ যারা আছেন, সচেতন ব্যক্তিবর্গ, তারা তো জানেন যে ওখানে কি ঘোলাটে পরিস্থিতি। এখানে কোনো রাজনীতি হলো কিনা, যার মাসুল ওনাকে দিতে হলো, এবং ঘটনা থেকে কোথায় মোড় নিল, কোন ঘটনা কোন ঘাড়ে গিয়ে চেপে বসছে, এটার নিরপেক্ষ সুষ্ঠু একটা তদন্ত হওয়া উচিত। পাহাড়িদের মধ্যে ধরে নিলাম কোনো সংগঠন করেছে, তারা কেন করেছে, কেন করলো, এটা শুধুমাত্র এটা এরকম ওখানে হয় এরকম ভেবে যদি ছেড়ে দেয়া হয়, এরকম কি হওয়া উচিত? এই ঘটনাগুলো কি লাগাম টানা উচিত নয়? এগুলা কি ভুল পথ নয়? এগুলা কি ভুল সিদ্ধান্ত নয়? এবং রাষ্ট্রের কাছে শুধু এই বিচারটাই চাইবো, এই দাবিটাই জানাবো, এই ঘটনার পেছনে যেই বা যারা নেপথ্যে থাকুক না কেন, সে যেই হোক না কেন, রাষ্ট্রের সেই শক্তি আছে, রাষ্ট্রযন্ত্রের সেই শক্তি আছে, সম্পূর্ণ নিরপেক্ষভাবে এই ঘটনার রহস্যভেদ করার চেষ্টা, উদ্যোগ, পদক্ষেপ অচিরে নেওয়া হোক। এবং সেই যতক্ষণ না এর শেষ দেখা না হচ্ছে, রহস্যভেদ করা না হচ্ছে, এটা যেন জারি থাকে, এবং ঘটনার নিচে যেন ঘটনা ছাপা না পড়ে যায়। আমরা রাষ্ট্রের কাছে বিনয়ের সাথে, রাষ্ট্রযন্ত্রের কাছে আমরা সমগ্র বৌদ্ধ জনগোষ্ঠীর পক্ষ থেকে, বিবেকবান সকল মানুষের পক্ষ থেকে এই জোর দাবিটা জানাচ্ছি, আবেদনটা জানাচ্ছি। আমাদের কাছে এখন এটা বড় একটা বিষয় হয়ে দাঁড়িয়ে গেছে যে কেন এমন ঘটনা হলো, এটার সমাধান অন্তত যে গেছে আমরা তাকে আর পাবো না, কিন্তু কেন এভাবে এ ঘটনা ঘটলো এটা জানাটা আমাদের খুবই প্রয়োজন হয়েছে। আশা করছি এইটুকু দাবি আমরা রাষ্ট্রের কাছে করতেই পারি। আমরা সেই জোর দাবিটা জানাচ্ছি। এবং এই ঘটনার বিপরীতে একজন মানুষ হিসেবে, একজন মানুষ হিসেবে, একটা একটা মানব সত্তা হিসেবে এই বর্বরতম ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ না জানিয়ে পারছি না। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে
সকল বৌদ্ধ জনগোষ্ঠীর পক্ষ থেকে, সকল বিবেকবান মানুষের পক্ষ থেকে এবং কক্সবাজার অঞ্চলে আমাদের যে বৌদ্ধ সুরক্ষা পরিষদ, এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বিচার দাবি করছি রাষ্ট্রের কাছে, রাষ্ট্রযন্ত্রের কাছে। আমি আর আজকে আপাতত আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না। আরো বেশ কিছু কথা আসলে বলা চলে। আমরা আমরা লিখনি, আমাদের লিখনি থামিয়ে রাখবো না, প্রতিবাদ আমরা থামিয়ে রাখবো না, যতদিন না আমরা এর একটা সুষ্ঠু জবাব না পাচ্ছি। আমরা এটা নিয়ে আমরা হাল ছাড়বো না। আমাদের কলম চলবে, আমাদের প্রতিবাদের ভাষা চলবে। আমরা এই ধরনের নৃশংসতম মানুষের উপর মানুষের এরকম বর্বরতম নিষ্ঠুরতা আর দ্বিতীয়টার যেন না হয়, এই জন্যেই আমরা এটা নিয়ে সোচ্চার, এটা নিয়ে আমরা প্রতিবাদ জানাই, এটা নিয়ে আমাদের মুখ খুলতে হবে, প্রতিবাদ করতে হবে। এটা খুবই একটি নিকৃষ্টতম জঘন্যতম কাজ। একজন যার কিনা মানুষের কল্যাণ কামনা করা ছাড়া আর কোনো জ্ঞান ধ্যান নয়, শুধুই মানুষের কল্যাণ করা, হ্যাঁ, ব্রতচারী ব্রহ্মচারী ত্যাগী জীবন যাপন করে শুধুমাত্র একটু মনের প্রশান্তি লাভ করা আর মানুষের কল্যাণ কামনা করা, দুঃখ মুক্তি থেকে উদ্ধারের চেষ্টা করা, এর থেকে বেশি কিছু না। এমন একজন নিরীহ মানুষের উপরে ব্যক্তিগত বহুমুখী প্রতিভার কথা আমি বাদ দিলাম, তিনি একজন উচ্চশিক্ষিত, একজন বৌদ্ধ ভিক্ষু, তার নানামুখী প্রতিভা আছে, আমি এসব বলছি না। একজন একজন নিরীহ ব্যক্তি এবং আগার থেকে অনাগারিক জীবন, অরণ্যচারী ব্রতচারী জীবনে নিরীহ জীবন যাপন করা একজন মানুষের উপরে এরকম বর্বরতম ঘটনা ঘটানো, এটা কি এমন বীরত্বের কাজ? মানবতা কি লজ্জিত হয়নি? এটা কি এমন বীরত্বের কাজ? এরকম একজন সন্ন্যাসী সর্বত্যাগী, হ্যাঁ, যে শ্মশানে গাছের তলায় বসে থাকা, পাহাড়ে পর্বতে গুহাতে শ্মশানে থাকা একজন নিরীহ সন্ন্যাসীর উপরে ঝাঁপিয়ে পড়া, কায়দা করে তাকে মেরে দেয়া, এটা কি এমন বীরত্বের কাজ হলো? মানবতা কি লজ্জিত হয়নি? আমি আবারও সবার কাছে এই অনুরোধ জানাবো, আমরা যাতে 2-4 দিন হইচই করে নিজেদেরকে গুটিয়ে না ফেলি। যে আমাদের সবার দায়িত্ব আছে, অধিকার আছে, দায়িত্বে পড়ে নৈতিক দায়িত্ব, যে কিনা আজীবন জনকল্যাণে, শাসন সদ্ধর্মের হিতার্থে, শান্তির হিতার্থে, শান্তির পক্ষে কথা বলতে গিয়ে আজকে এভাবে যাকে জীবন দিতে হয়, তার জন্য আমরা বিচার চাই বা না চাই তার কিছু আসে যায় না, তিনি তো নেই। চাইতে হবে নিজেদের স্বার্থে, চাইতে হবে আগামীর জন্যে, এটার সুরাহা করতে হবে আগামীর জন্যে এবং যারা আছি তাদের সবার জন্যে এবং লজ্জা ঢাকার জন্যে। সবাই ভালো থাকবেন এবং মানুষের মধ্যে যে নিষ্ঠুরতা, মানুষ হওয়ার পরে যে কিছু কিছু এই মানুষের মধ্যে যে মনুষ্যত্বটা এভাবে হারিয়ে যাচ্ছে, মানুষের মধ্যে প্রজ্ঞার উদয় হোক, বোধ উদয় হোক, সেই প্রার্থনা করে পরম পূজনীয় এই যে এই নিষ্ঠুরতার শিকার শ্রদ্ধেয় পূজনীয় ডক্টর এফ দীপঙ্কর মহাতেরো মহোদয়ের পারলৌকিক ঊর্ধ্বগতি কামনায় আমার ভিক্ষু জীবনের পুণ্যরাশি দান করে এবং আপনারা যারা আজকের এই লাইভ দেখছেন বা দেখবেন, আপনাদের সকলের মঙ্গল কামনা করে এবং এই লজ্জা আমরা রাখবো কোথায়? ওনার কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা ওনাকে নিরাপত্তা দিতে পারিনি, ওনাকে আমরা বাঁচিয়ে রাখতে পারিনি। ওনার কাছে আবারও ক্ষমা চেয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, শেষ করছি। সবাই ভালো থাকবেন, জগতের সকল প্রাণী সুখী হোক।